আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই সবাই? জি আচ্ছা, মিস। তোমাদের যা বেশ ইমপ্রুভমেন্টের একটা ফর্ম নোটিশ ছিল। আমার মনে হয় আজকে হঠাৎ করে এখন মনে হলো যে তোমাদেরই তো, কিন্তু তোমাদের মনে হয় অল্প কিছু স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট আছে, তাই না? নাকি বলতে পারবে? না ম্যাম, অনেকেরই আছে। আসলে খেয়াল করি নাই, তাহলে তো ক্লাসটা অন্য সময় নেওয়া দরকার ছিল। তো কিছুক্ষণ আগে আমার মনে হলো যে ইমপ্রুভমেন্টের তো তোমাদের আজকে জমা দেওয়ার কথা। জি ম্যাম, এই জন্য আজকে অনেকে আর কি কলেজে গেছে। আচ্ছা, ভিডিও তো থাকবেই, সমস্যা নেই। দেখি, যদি প্রয়োজন হয় আমরা আবার রিভিউ করবো, যেখানে প্রবলেম হবে ভিডিও দেখে যদি না বুঝতে পারে। ওকে, আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? জি ম্যাম, রেকর্ড হচ্ছে। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি তাহলে আমরা আজকে আরম্ভ করি পড়া। আমরা লাস্ট ক্লাসে আরম্ভ করেছিলাম পারফরম্যান্স অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগোরিদম। আমরা এটা তোমরা জানা জিনিস, আবারও বলছি, আমরা স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি এর মাধ্যমে একটা অ্যালগোরিদম জাজ করতে পারি যে তার পারফরমেন্সটা কি ধরনের। আমি তারপর সেখানে যেখানে বলেছি একটা কথা যে স্পেস টাইম কমপ্লেক্সিটি ডেফিনিশন বলেছি, এবং এই যে আমরা রান টাইম একটা প্রোগ্রাম চেঞ্জ হয় ইনস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্সের সাথে, আমরা সেই কারণে স্টেপ কাউন্ট একটা ইউজফুল মেথড, যে হাউ দ্য রান টাইম ফর এ প্রোগ্রাম চেঞ্জেস উইথ দ্য চেঞ্জেস ইন দ্য ইনস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ স্টেপ কাউন্টের মাধ্যমে আমরা হাউ দ্য রান টাইম ফর এ প্রোগ্রাম চেঞ্জ উইথ দ্য চেঞ্জেস ইন দ্য ইনস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক বের করতে পারি। স্টেপস কাউন্ট করার জন্য আমরা দুটো প্রসিডিউর গত ক্লাসে ডিসকাস করতে আরম্ভ করেছিলাম। এক ছিল রিকারেন্স রিলেশন, আরেকটি হচ্ছে টেবিল কাউন্ট। ঠিক আছে, রিকারেন্স রিলেশনে অর্থাৎ আমরা রিকার্সিভলি সাবস্টিটিউশন মেথড আমরা অনেক সময় বলে থাকি, সাবস্টিটিউট করব ফর ইচ অকারেন্স অফ দ্য ফাংশন অন দ্য রাইট হ্যান্ড সাইড আনটিল অল সাচ অকারেন্সেস ডিসঅ্যাপিয়ার। আমি যখন এর আগে টাওয়ার অফ হ্যানয় পড়িয়েছি সেখানে আমি বলেছিলাম যে টাওয়ার অফ হ্যানয়তে বা রিকারেন্সের ডেফিনিশনে আমরা রিকারেন্স রিলেশনে কোনো একটা বেস ক্রাইটেরিয়া থাকবে এবং আমরা রিকারেন্স রিলেশনে সাবস্টিটিউট করতে থাকবো যতক্ষণ না সেই বেস ক্রাইটেরিয়াকে আমরা রিচ করতে পারি। তাহলে এখানে সেই কথাটাই বলা আছে যে রিকারেন্স রিলেশনের মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি। এখানে দেখো যে প্রবলেমটা আছে, সে সলভ দ্য ফলোইং রিকারেন্স রিলেশন। এই হচ্ছে আমার প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা সলভ যদি রিকারেন্স রিলেশন বের করি অর্থাৎ স্টেপ কাউন্ট করতে চাই, তাহলে আমার স্টেপ কাউন্ট হবে 2n প্লাস 2। তাহলে 2n প্লাস 2 কিভাবে আসছে সেটা একটু দেখো। টিআর সাম, ফর এক্সাম্পল আর সাম যদি কনসিডার করি একটি অ্যালগোরিদম, তাহলে তার জন্য যে টাইম রিকোয়ারমেন্ট ফর n নাম্বার অফ এলিমেন্টস আমরা ধরছি, তাহলে সেটা হবে টি অফ n। টি অফ n ইকুয়াল টু দেয়া আছে 2 ইফ n ইকুয়াল টু 0। যদি n এর মান 0 হয় তাহলে আমার টোটাল কম্পারিজন টাইম বা রান টাইম আমার প্রয়োজন হচ্ছে 2। যদি n গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হবে 2 প্লাস tr অফ n মাইনাস 1। এখন একটা কোশ্চেন বলতে পারো যে ম্যাডাম এই রিলেশনটা কোত্থেকে আসলো, এটা কিভাবে আসলো? এটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো, আমরা টেবিল কাউন্টে যখন যাব তখন আমরা ওখানে দেখবো যে এই রিলেশনগুলো আসলে কিভাবে আসে। ঠিক আছে, তাহলে এখানে যদি বলা থাকে, বা আমি কিন্তু তোমাদেরকে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা যখন করেছি সলভ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে টাওয়ার অফ হ্যানয়ের 3টা স্টেপস ছিল। যে আমার সাপোজ 3টা ডিস্ক যদি থাকে, প্রথমে আমার 2টা ডিস্ককে মুভ করাতে হয়, তারপর একটা ডিস্ক মুভ, তারপর আবার 2টা ডিস্ক তার ফাইনাল পজিশনে আসে। দ্যাট মিনস শুধুমাত্র রিলেশন হচ্ছে আমার যদি একটা ডিস্ক থাকে মুভমেন্ট হবে 1, যদি 3টা বা 2 বা 3 ডিস্ক থাকে তাহলে মুভমেন্ট হচ্ছে আমার 3টা। সেখান থেকে একটা রিলেশন আমরা দেখিয়েছিলাম, ঠিক সেভাবে এটাও আসে। সাপোজ আমাদের এখানে একটা রিলেশন এভাবে দেয়া আছে, আমাকে কে n এর রেসপেক্টে করতে হবে রিকারেন্স রিলেশন। উই হ্যাভ টু সাবস্টিটিউট ফর ইচ অকারেন্স অফ দ্য ফাংশন আনটিল ডিসঅ্যাপিয়ার দ্যাট অকারেন্স। সো whenever we think about the base condition for this recurrence relation, the base condition is if n equal to 0, then we'll get the value 2. So tr n equal to 2 is the base condition and we have to solve this relation. So here the relation is 2 plus tr sum of n minus 1. As per we discussed in our previous lecture, in case of Tower of Hanoi, আমরা ওখানে কিন্তু দেখেছি যে সাবস্টিটিউট কিভাবে করছি। সাপোজ আমার যদি দেখো n হয় এখানে থাকে, তাহলে এখানে আমার আসবে
2 সাথে আসবে n-1। তাহলে এখন আমি যদি বলি যে tr of n-1 আছে, তাহলে আমি তাকে কি করতে পারি যে 2 সাথে আসবে n-2। আবার n-2 কে যদি আমি ভাঙাই তাহলে 2 সাথে n-3। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে? কতটুকু যাব? যতক্ষণ পর্যন্ত আমার বেস কন্ডিশন n এর মান 0 না হয়। তাহলে এখানে যদি আমার n-1, n-2, n-3, এরপর n-4, n-5 এভাবে আসতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত 0 না হয়। কখন 0 হবে? যদি আমি n-n করি, তখন আমার 0 হবে। তাহলে আমরা এখানে লিখে যাচ্ছি 2 + 2 + 2, আমি এখানে ডট ডট দিয়েছি, দ্যাট মিনস এভাবে সাকসেসিভ অর্ডারে চলতে থাকবে এবং কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত n না আসে। কেন n আনছি? কারণ আমার n-n যদি হয় তাহলে সেই ভ্যালুটা চলে আসবে 0 তে। তাহলে 2 of 1 plus up to 1, এখানে আমার কতটা আসছে? n সংখ্যক 1 আসছে। কেন? এই যে এখানে 1 ছিল, n-1 ছিল, তার মানে এখানে একটা 2 ছিল। এখানে n-2, এখানে কিন্তু দুটো 2 চলে আসছে। আমি কিন্তু 2 এখানে কিন্তু 4 লিখতে পারতাম, 4 লিখি নাই। কারণ হচ্ছে কি 4 লিখলে আমার পরবর্তীতে বুঝতে কষ্ট হবে, ঝামেলা হয়ে যাবে। আমি যেমন 3 যখন আসছে, তার মানে এখানে আমার কিন্তু চলে আসছে 2 + 2 + 2, 3টে আসছে। তাহলে এখানে যদি আমার n আসে, তার মানে এখানে n সংখ্যক 2 আছে, তার মানে 2n আছে। প্লাস হচ্ছে টিয়ার অফ সাম অফ 0। তাহলে টিয়ার সাম অফ 0, 0-র মান তো আমি আগেই লিখে আসছি এখানে 2, তাহলে এর পরিবর্তে লিখে ফেললাম 2, সাথে আছে 2। তাহলে এই রিকারেন্স রিলেশনের স্টেপ কাউন্ট হচ্ছে আমার 2n + 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রান্ত আছো? ম্যাম এখানে বলো, 2n + 2 কিভাবে হলো? সমস্যা আছে কোথাও? ক্লিয়ার এটা একটু? বলছি যে হ্যাঁ, বলো মুস্তাকিব। জি বলছি ম্যাম, এখানে টিআর সাম n-n, এখানে n-n 0 হলো, তো 0-র পরে আবার 2 আসলো কেন? মানে এই যে টিআর এটা সামের পরিবর্তে কি 2 টিয়ার সাম অফ এরকম কিছু? 0, এই যে n এর মান যদি 0 দাও তাহলে ভ্যালু 2 জি আসবে, জি, উপরে লেখাই তো আছে। ক্লিয়ার? আচ্ছা। জি জি, ওইটার পরিবর্তে 2 বসেছে। হ্যাঁ জি হ্যাঁ, জি, মানে আমি এই মানটা আনা n = 0, এই n = 0, অর্থাৎ এই n এর মান যদি 0 আনতে পারি তাহলে আমি, এটা হচ্ছে বেস কন্ডিশন 2, আমি এইটার জন্যই চেষ্টা করছি জি বারবার। ম্যাম, ওর পরিবর্তে তো ওইটা বসানো যায়, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা অংশ দেখো, আরেকটা দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে হয়তো। এটা হচ্ছে আরেকটু সমস্যা। আচ্ছা, এর আগে ওদিন লাস্ট ক্লাসে কি আমরা ইয়েটা দেখেছি না? হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা দেখেছি। দেখো তো এটা আবার একটু, রিকারেন্স রিলেশন ফর টাওয়ার অফ আছে। তাহলে এখানে তোমার এটা কি ক্লিয়ার হয়েছিল? লাস্ট ক্লাসে এটা আমি দেখেছি, কিন্তু দেখিয়েছিলাম। বাসায় করেছিলে এটা সবাই? এটা ছিল টাওয়ার অফ হ্যানয় প্রবলেমের জন্য। টাওয়ার অফ হ্যানয় প্রবলেমের জন্য এখানে কি ছিল যে প্রবলেমের ইয়েটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে টিএন। টিএন যদি বলি আমরা, টিএন যদি বলি তাহলে এখানে বেস কন্ডিশন কিন্তু n = 1। এই টাওয়ার অফ হ্যানয় কন্ডিশন যেটা ছিল যে টি অফ n = 1, এখানে বেস কন্ডিশন হচ্ছে 1। দ্যাট মিনস আমি এখানে n = যদি এখানে n থাকে, সেটা রিলেশন আসে হচ্ছে n-1 দিয়ে।
আবার তাহলে n-1 যদি হয় তাহলে n-2 হবে, n-2 হলে n-3 হবে, এভাবে কিন্তু যাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি n এর মান, এই ব্র্যাকেটে যে n আছে তার মান যতক্ষণ পর্যন্ত 1 করতে না পারছি। কারণ আমার গোল হচ্ছে বেস কন্ডিশন মিট করা। তাহলে এখান থেকে আমি এই লাইনে এসেছিলাম, এটা গত ক্লাসে আমি দেখিয়েছি। সেখান থেকে আমি আবার এই লাইনে কিভাবে এসেছি সেটাও আমি গত ক্লাসে বলেছি, যে এখানে আবার কাকে ভাঙালাম, টি অফ n-1 কে ভাঙালাম। যখন টি অফ n-1 কে ভাঙালাম তখন আমার এটা চলে আসছে এইভাবে। এই লাইন থেকে আসছে আমাদের এই লাইন, তারপরে আসবে হচ্ছে এখানে আমি যখন ব্র্যাকেট উঠাচ্ছি তখন আমি কিন্তু 4 লিখছি না, আমি 2 স্কয়ার লিখছি আমার সুবিধার জন্য। 2 স্কয়ার, আবার ব্র্যাকেট যখন উঠালাম 2, আবার এই লাইন থেকে যখন এখানে আসছি ঠিক একই কথা, টি অফ n-2 এর পরিবর্তে আমি লিখে ফেলবো 2t অফ n-3 প্লাস 1। দেখো এই যে এই ইকুয়েশনটা কিন্তু এইভাবে থাকছে, এখান থেকে n যদি হয় সেখান থেকে n আসবে n-1 এর রেসপেক্টে প্লাস 1। তাহলে এখানে 2 স্কয়ার টি অফ n-2, সবাই খাতা বের করো তো, খাতায় করো, খাতায় এর মধ্যে পড়ার কথা তোমাদের, এটুকু যেটুকু আছে এই পর্যন্ত খাতায় লিখো। এর পরের লাইন যেটা আসছে তা হচ্ছে এখান থেকে দেখো কি অবস্থা, খাতা বের করো। হয়েছে কিনা বলো, ঠিক আছে? খাতায় তুলেছো? ওয়ান 125 নাম কি? 125 134 নাম নাই কেন? সামিয়া খাতায় তুলেছো? ঠিক আছে, সবার হয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা ম্যাম এখনো হয়নি, একটু সময় লাগবে। কাজটি করো। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে। এগুলো অবশ্য জানো, তোমরা জানা জিনিস, তোমাদের তোমরা পারো এগুলো। ম্যাম থার্ড লাইনটা একটু দয়া করে আবার বলেন ওইখানে। এটা জি জি, এই যে 2t n অফ মাইনাস n-, ওয়ান এর মান, হ্যাঁ হ্যাঁ এখানে কি n-1 এর আবার মান বসিয়েছেন এরকম? হ্যাঁ হ্যাঁ, এখানে t অফ n-1 এর মানটা বসিয়েছি, t অফ n-1 2 না, t অফ n-1 আচ্ছা এর মানটা বসাচ্ছি। আবার এখানে আমি t অফ n-2 এর মান বসাচ্ছি, t অফ n-3 এভাবে বসাচ্ছি। ঠিক আছে, জি এভাবে জি জি বসাবো। বসাতে বসাতে যখন আমার দেখো, যখন n-1টা করেছি তখন n-2, আমি যখন এই ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি তখন এখানে পেলাম 2 প্লাস 1, দ্যাটস ওকে। আমি এখানে কিন্তু 3 লিখছি না, আমি 2 প্লাস 1 লিখেছি। আবার আমি যখন এখানে বলছি যে t অফ n-2, আমি এর পরিবর্তে বসালাম এই অংশটুকু, এই যে এইটুকু। এখন আমি যখন ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এখানে 2 স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার।
এখানে আসছে 2 কিউব টি অফ n মাইনাস 3। এইভাবে এর পরের যে লাইনটা হবে সেই লাইনটা হবে একইভাবে, যে আমরা যদি বলি যে আবারও যদি 2 কিউব আছে, 2 কিউব আছে, টু কিউব, সেখান থেকে আমি এখান থেকে বের করছি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 2t অফ n মাইনাস 4 আসবে। যেহেতু একইভাবে আসে আমি এখানে আর লিখিনি, ঠিক আছে। তার সাথে আসছে আমার প্লাস হবে, এই অংশটুকু চলে আসবে। দ্যাট মিনস আমার এখানে লাইনটা তাহলে হয়ে যাচ্ছে কি 2 টু দ্য পাওয়ার 4, 2 to the power 4 t of n minus 4 প্লাস হচ্ছে 2 কিউব 3 তাহলে এখানে দেখো যখন 3 ছিল তখন এখানে কিন্তু আসছে 4। দাঁড়াও, এখানে কি হচ্ছে যে 3 ছিল তখন আমার এখানে ছিল 2 অফ n মাইনাস 3 প্লাস এখানে কিন্তু 2 স্কোয়ার। আমি যদি একটু স্টাডি করি তাহলে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যা তা হচ্ছে যখন 1 থাকে এখানে 2 এর উপরে পাওয়ার 1 বলতে পারি আমি, তখন কিন্তু এখানে থাকবে শুধু n মাইনাস 1 সাথে একটা 1। যখন আমার 2 এর উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার তখন কিন্তু n মাইনাস 2। আবার যখন পাওয়ার হচ্ছে 3 তখন কিন্তু আমার এখানে পাওয়ার হচ্ছে আমার 3 যদি হয় 2 থেকে, তাহলে 4 যদি হয় তাহলে এখানে 4 হবে কিন্তু এখানেও 3 হবে। এইভাবে সাকসেসিভ অর্ডারে আমরা যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বেস কন্ডিশন হচ্ছে 1, টি অফ 1 না মিলাতে পারি। এখন টি অফ 1 কিভাবে মিলাবো? যদি আমি n এর থেকে n বাদ দেই তাহলে আমার চলে আসবে 0, তার মানে আমি n পর্যন্ত যেতে পারবো না। আমি যদি n এর সাথে থেকে n মাইনাস 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমার টি অফ 1 আসে। তাহলে আমি এখানে n পর্যন্ত না যাই, আমি n মাইনাস 1 পর্যন্ত যাচ্ছি। এখন এখানে যদি 4 হয় তাহলে পাওয়ার 4 হবে কিন্তু এখানে 3 হবে। তাহলে এখন n মাইনাস 1 যদি হয় তাহলে এখানে পাওয়ার n মাইনাস 1 হবে, আর এখানে কিন্তু হবে n মাইনাস 2। 4 থেকে একবার দিলে 3, তাহলে n মাইনাস 1 থেকে একবার দিলে n মাইনাস 2, ঠিক আছে। তারপরে যে অংশটা 3 2 1 0 এটা তো থাকছে, দ্যাট মিনস 1 থেকে এতটুকু। তাহলে এখানে আমি পেয়ে গেলাম কি, এখানে আমি পেয়েছি টি অফ n মাইনাস n মাইনাস 1। এখন এই অংশটাকে যখন আমি কাটাকাটি করছি পাচ্ছি টি অফ 1, আর আগেই তো আমি দেখে আসছি যে টি অফ 1 এর মান হচ্ছে 1। তাহলে পেলাম 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 আপ টু 1। এই হচ্ছে আমাদের টোটাল ইকুয়েশনটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে আমরা জানি যেটা, যে আমরা জানি একটা ইকুয়েশন আছে, প্রগমনের যে সূত্র আছে সেই হিসাবে যে a প্লাস ar প্লাস ar স্কোয়ার আপ টু a r টু দ্য পাওয়ার n যদি হয় তাহলে সেখানে আমাদের যে ইকুয়েশনটা বসে তা হচ্ছে ar টু দ্য পাওয়ার n মাইনাস a অফ r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। এখানে ইকুয়েশনটা লেখা নাই, এখানে লিখে ফেলি। a কমা থাকবে r টু দ্য পাওয়ার n মাইনাস n লেখাটা ঝামেলা। আচ্ছা, প্লাস মাইনাস 1
আচ্ছা, ডিভাইডেড বাই আমি এখানে এভাবেই দিই r মাইনাস 1 r মাইনাস 1। এই হচ্ছে আমাদের ইকুয়েশন যে a প্লাস ar প্লাস আপ টু a r টু দ্য পাওয়ার n যদি হয় তাহলে এখানে আসবে n প্লাস 1। a হচ্ছে আমার কত করে গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের সাথে তুমি যদি এইটাকে ম্যাচিং করো তাহলে দেখতে পাবা যে আমি যদি 2 টু দ্য পাওয়ার 0 চিন্তা করি তাহলে 2 টু দ্য পাওয়ার 0 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব এভাবে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গিয়েছে। আমি তাহলে এই লাইনটা একটু নিচে লিখি তাহলে আমাদের পরের পেজের সাথে বুঝতে সুবিধা হবে। তাহলে এই হয়ে গেল আমার অংশটা। তাহলে এখন আমি এখানে কি লিখব? করে ফেলো, অ্যান্সারটা বের করে ফেলো কত আসছে। সাপোজ আমি যদি গত ক্লাসে আমি দেখিয়েছি মোস্ট প্রবাবলি, আমি বুঝতে পারছি না তোমরা কি করেছো কিনা। যদি রেসপন্স না করো তাহলে তো আমাকে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, 2 টু দ্য পাওয়ার 1 আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমি বলতে পারি যে 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার। এখানে তোমরা ইকুয়েশনটা বের করবে, বের করে যেটা আসবে তা হচ্ছে এখানে করা আছে। এই হলো আমার অ্যান্সারটা। আমি লাস্ট ক্লাসে কিন্তু এটা বের করতে বলেছিলাম যে 1 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এখানে n মাইনাস 1 কেন? কারণ আমার শেষ পর্যন্ত আছে n মাইনাস 1, সেখানে তার সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে পেয়ে যাই আমি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আর নিচে হবে 2 মাইনাস 1। তাহলে এই হলো আমার 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 টাওয়ার অফ হ্যানয় প্রবলেমের জন্য আমার স্টেপ কাউন্ট। ওকে ওকে, তাহলে আমরা এরপরে আসি যেটা আরেকটা প্রবলেম। এটা একটু দেখো, এটা তোমরা বাসায় করবে। আচ্ছা, আমি একটু বলে দিই, এখানে আমার জিনিসটা দেখতে কষ্ট হচ্ছে। এই যে সাপোজ আমাকে একটা রিকারেন্স রিলেশন দেয়া আছে এই ধরনের। এই রিলেশনটাতে কি দেখো, সি অফ এন বেস কন্ডিশন হচ্ছে 2, n ইকুয়াল টু 2। তাহলে আমার সি অফ এন এর মান হবে 2। এখানে টি এর পরিবর্তে সি বসিয়েছে। আর এখানে যদি n গ্রেটার দেন 2 হয় তাহলে আমার বেস কন্ডিশন হচ্ছে, বেস কন্ডিশন 2 তো গেল, আর আদারওয়াইজ আমার কন্ডিশন হচ্ছে 2c অফ n বাই 2 প্লাস 3। তাহলে এই n এর পরিবর্তে n বাই 2, তাহলে n বাই 2 যখন হবে তার পরিবর্তে আসবে n বাই 4। n বাই 4 হলে n বাই 8, অর্থাৎ ডিভাইড করে করে আসছে, 2 দিয়ে ভাগ করছি। তাহলে আমি এই ইকুয়েশনটা কিভাবে সলভ করছি দেখো। প্রথমে আমার আসছে c অফ n হচ্ছে 2c অফ n বাই 2 প্লাস 3। এখন এটা আসছে কিন্তু আমি এখানে দেয়া আছে, আমি সেখান থেকে জাস্ট বসিয়েছি। এর পরের লাইনে কি হবে, এই যে c অফ n বাই 2 আছে আমি এর পরিবর্তে বসাবো n বাই n থাকলে n বাই 2, তাহলে n বাই 2 থাকলে n বাই 4। সাথে যে কনস্ট্যান্ট আছে সেটা কিন্তু ফিক্সড, এখানে 2 থাকবে এখানে 3 থাকবে। দেখো এখানে 2 এখানে 3, তার সাথে n বাই 2 এর পরিবর্তে আসবে n বাই 4। ঠিক আছে, তাহলে আমি এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি করলাম, c অফ n বাই 2 এর পরিবর্তে আমি এইটুকু লিখে ফেললাম। এবার আমি যখন ব্র্যাকেট উঠাচ্ছি তখন আমার পাচ্ছি 4c অফ n বাই 4 প্লাস হচ্ছে 6, অর্থাৎ আমি এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি প্লাস 3। ওকে, এবার আমি যখন আবার c অফ n বাই 4 কে ডিভাইড ভাগ করতে যাব তখন কিন্তু সেখানে আমার যেটা চলে আসবে তা হচ্ছে n বাই 8। তাহলে আমার এখানে একই লাইন দুইবার লেখা আছে, কেটে দিলে এটা। তাহলে এরপরে আমার এই যে 2, তাহলে n বাই 2 ছিল, এখানে আমার হয়ে যাবে 8। তাহলে n বাই 2 এর পরিবর্তে 4 এর পরিবর্তে চলে আসলো n বাই 8। তাহলে এখন যখন আমি বাইরে লিখছি তখন দেখো 4 8 প্লাস 12 6 3। 8 কে যদি বলি 8 কে 2 এর পাওয়ার হিসেবে লিখলে আসে 2 টু দ্য পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে পাওয়ার 2 টু দ্য পাওয়ার 3, এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। বাকি এইখানে যে অংশটা আছে যা আসছে আমি যদি তাকে একটু অর্গানাইজ ওয়েতে লিখি, অর্গানাইজড ওয়েতে, তাহলে দেখা যাচ্ছে যে 3 যদি কমন নেই তাহলে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 4 আপ টু এইটুকু পর্যন্ত।
অর্থাৎ 1 প্লাস 2 প্লাস আপ টু 4 মানে কি হচ্ছে, এখানে 4 মানে হচ্ছে এখানে আমার 2। দেখো 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2 স্কোয়ার। দ্যাট মিনস এখানে যদি পাওয়ার থাকে 3, তাহলে ব্র্যাকেটের মধ্যে পাওয়ার থাকবে 3, এইখানে আমার পাওয়ার থাকবে কত, 2 স্কোয়ার। 0, 1, 2, দ্যাট মিনস 3 এর থেকে 1 কম আছে। এইভাবে এর পরের যে অংশটা আসবে সেটা আসবে কত, তাহলে এর পরের অংশটা আসবে আমার, আমরা বলতে পারি একদম সহজই লিখে দিতে পারি যে এর পরের অংশটা আসবে 4 c of n divided by 2 to the power 4 আসবে এখানে 4 তার সাথে কি থাকবে, তার সাথে আমার থাকবে হচ্ছে প্লাস, পরের দিকে চলে যাচ্ছে, প্লাস, এখানে আমি দেইনি এটাকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 3, এখানে আমার যে অংশটুকু ছিল সেটা সম্পূর্ণ আসবে হ্যাঁ, তার সাথে আমার আসবে হচ্ছে প্লাস দিয়ে 2 পাওয়ার হচ্ছে 3। দেখো আমি কিন্তু ভাঙালাম না, আমি যেহেতু সাকসেসিভ অর্ডারে 2 পেলাম, 2 স্কোয়ার পেলাম, 2 কিউব পেলাম, 2 4 এভাবে লিখে ফেলতে পারি যে 2, এখানে যদি 3 থাকে এখানে 3 হবে, এখানে 2 হবে, তাহলে 4 যদি হয় এখানে 4, এখানে 4, এখানে কিন্তু আমার 3 আসছে। যদি 5 বলি তাহলে এখানে 5 হবে, এখানে কিন্তু আমার 4 আসবে। দ্যাট মিনস এখন আমার বেস কন্ডিশন কি, আমার বেস কন্ডিশন হচ্ছে 2, এর মান 2 বানাতে হবে। আমি কিছুক্ষণ আগে দেখেছি প্রথম যে অংশটা দেখেছি সেখানে ছিল 0, আমি যখন n-1, আমরা যখন এখানে দেখেছি তখন ছিল এটা n = 2। তারপর যখন আমি বলছি যে n = 0 বলছিলাম তখন n-n বলেছি, যখন আমি n1 বলেছি তখন আমি কিন্তু n-1 বলেছি, এখন আমাকে বানাতে হবে 2। সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে n-2 বলতে পারি, অথবা আরেকটা কাজ এখানে আমরা সহজে করতে পারি, তা হলো k-1। আমি আরেকটু সূচকের নিয়মে চলে আসবো, ঠিক আছে? সূচকের নিয়ম আমরা এটা অনেক সময় ব্যবহার করে থাকি। এখানে যদি আমি k-1 পর্যন্ত নেই, সাপোজ 4 এর মান যদি k-1 হয়, তাহলে এখানে 4 এর পরিবর্তে k-1, কিন্তু এখানে তার থেকে 1 কম আসবে, তার মানে k-2 আসবে। দ্যাটস ওকে। এখানে k-1 যখন নিচ্ছি তখন কিন্তু 2k/2 পাচ্ছি, এখানে আমি পাচ্ছি কি 2(n/2) পাওয়ার k, কারণ এখানে মাইনাস মানে উপর দিকে চলে আসবে। আর এইটাকে আমি বলতে পারি যে 3 ডট সামেশন লেখার কথা, এখানে সামেশন সিম্বলটা দেওয়া হয়নি, যে সামেশন অফ 2 টু দ্য পাওয়ার i, i এর মান কত, 0 থেকে k-2। দেখবে বইতে লেখা আছে সুন্দরভাবে, সামেশন দেয়া আছে বইতে। তাহলে এখানে আমরা একে যখন যদি ধরে নেই যে এই যে দেখো এইটুকু দিকে যদি খেয়াল করো তাহলে একটা জিনিস দেখতে পাবে, আমি এই দুইটাকে কাটাকাটি করে যদি 2 আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, n আর 2 কে এমন ভাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে যে n আর 2 কে কাটাকাটি যাচ্ছে। কিভাবে কাটাকাটি যাবে, আমি যদি ধরে নিলাম যে 2 টু দ্য পাওয়ার k = n, তাহলে কিন্তু এখানে n কাটা যাবে, ঠিক আছে? এটাই কিন্তু আমি এখানে ধরে নিয়েছি যে 2 টু দ্য পাওয়ার k = n, লেট। তাহলে এইখানে যদি আমি 2 টু দ্য পাওয়ার k = n ধরি, তাহলে এখানে আমার হচ্ছে n/2, এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার i। তাহলে দেখো n/2, তার মানে এখানে আমার থাকছে শুধুমাত্র 2 টু দ্য পাওয়ার k, যেভাবে 2 থাকছে, ডট c(2). তাহলে c(2) আমি আগেই দেখে আসছি, আমাদের যে কন্ডিশন ছিল বেস কন্ডিশন, তা হচ্ছে n এর মান যদি 2 হয় এখানে বেস কন্ডিশন হবে আমার 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি
টু দ্য পাওয়ার কে ডিভাইড বাই 2 ডট ইনটু 2, তার মানে 2 এ কাটা গেল, থাকলো শুধু টু দ্য পাওয়ার কে প্লাস 3 অফ, এখানে ইকুয়েশন যদি আমরা কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখেছি যে a প্লাস a r স্কয়ার প্রগমনের সূত্র, সেই সূত্র যদি আমি বসাই তাহলে আমি সেই সূত্র অনুযায়ী আমি ভ্যালু পাবো এইটা, এই ভ্যালুটা পাবো। এখানে যদি আমি প্রত্যেকটা জায়গায় n বসিয়ে দেই তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 5n/2 - 3। তোমরা একটু জিনিস খেয়াল করবা, আমি বলে দিচ্ছি। পেজ লেখো, বইয়ের নাম পেজ নাম্বার 14 লিখে রাখো খাতায়, পেজ নাম্বার 14 এবং 17। 14 এবং 17 এ যে দুটো রিকারেন্স রিলেশন করা আছে দেয়া আছে বইতে, আমি এখানেও দেখিয়েছি। তোমরা এই দুটো রিকারেন্স রিলেশন খাতায় করবে এবং সেটার ছবি তুলে আজকের যে ইয়েটা আছে ক্লাসের যে লিংকটা দেয়া ছিল সেই লিংকে ছবিটা পোস্ট করবে, রোল নাম্বার সহ ছবিটা পোস্ট করবে। খেয়াল করবে কথাটা কি বলেছি, পেজ নাম্বার 14 এবং পেজ নাম্বার 17 যে দুটো বড় বড় রিলেশন করেছি এই দুটোর ছবি তুলবে। ছবি তুলবে মানে নিজের হাতে খাতায় করবে এবং কিভাবে সলিউশনটা হয়েছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা ছবি তুলে আমাকে ইনবক্স করবে না, কমেন্ট বক্সে পাঠাবে। ইনবক্স করলে আসলে আমি এটা সম্ভব না দেখা, কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুটো রিকারেন্স রিলেশন দেখলাম। এখানে আসলে তোমাদেরকে না করলে কখনো তোমরা বুঝতে পারবে না, নিজেকে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি তা হচ্ছে আমাদের স্টেপ কাউন্ট করার পরে, আমাদের রিকারেন্স রিলেশন করার পরে আমরা টেবিল কাউন্ট, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা বলেছি যে কিভাবে আমরা একটা অ্যালগরিদমকে টোটাল স্টেপসটা কাউন্ট করছি। যখন আমরা টোটাল স্টেপসটা কাউন্ট করতে যাই, এখানে খেয়াল করো খুব কিছু, the second method to determine the step count of an algorithm is to build a table in which we list the total number of steps contributed by each statement. এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ। এখানে যদি আমি দেখি এক্সাম্পলটা, তাহলে এখানে আমাদের যেটা আসবে তা হচ্ছে সাপোজ সাম, আমাকে 1 থেকে n পর্যন্ত সামেশন বের করতে হবে, তার অ্যালগরিদমটা এখানে লেখা আছে। আমার অ্যারেটা দেয়া আছে s equal to 0 for I equal to 1 to n, আমার সামেশন হচ্ছে s plus a of I, রিটার্ন s টোটাল। এখানে স্টেটমেন্ট পার এক্সিকিউশন হচ্ছে কি, অ্যালগরিদম সাম কিন্তু আমার একটা স্টেটমেন্ট, কিন্তু এক্সিকিউশন কিন্তু হচ্ছে না। আমি যদি ব্র্যাকেট ধরি এখানে কিন্তু এক্সিকিউশন হচ্ছে না, 0। s equal to 0 দ্যাট মিন্স অ্যাসাইনমেন্ট, একটা কাজ হচ্ছে সহজ কথায়, তাহলে সেখানে কিন্তু আমার ভ্যালু স্টেটমেন্ট হচ্ছে একটা স্টেটমেন্ট। এখানে ফর I equal to 1 to n, এখানে কিন্তু একটা স্টেটমেন্ট। s equal to s plus ai, এটাও কিন্তু আমার একটা স্টেটমেন্ট। রিটার্ন s, এটা কিন্তু আমার একটা স্টেটমেন্ট, কিন্তু আমি যখন এখানে ব্র্যাকেটের কথা বলছি সেটা কিন্তু আমার স্টেটমেন্ট না। তাহলে কোনো একটা অ্যালগরিদমে টোটাল স্টেপস কাউন্ট করার প্রথমেই আমাদের কাজ হচ্ছে স্টেটমেন্টটা লিখে নেওয়া, যে কতগুলো স্টেটমেন্ট আছে। এরপরের কাজ হচ্ছে এবার ফ্রিকোয়েন্সি, সেই স্টেটমেন্টগুলো কতবার এক্সিকিউট হবে। এখানে যেহেতু স্টেটমেন্টই আমরা একে কাউন্ট করছি না, সো এটা ফ্রিকোয়েন্সি নাল দেয়া আছে। এখানে একটা স্টেটমেন্ট একবারই কাউন্ট হবে, কিন্তু এই 4 নাম্বার স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্ট একটা কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে n+1, এক্সিকিউট হবে n+1 সংখ্যক বার। এখানে আমার যদিও লেখা আছে 1 থেকে n, কিন্তু সেটা এক্সিকিউট হবে n+1। কেন? কারণ 1 2 3 4 5 6 7 8 করে n পর্যন্ত যখন যাবে ততবার এই 5 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে। কিন্তু এরপরে এই ফর লুপ থেকে বের হতে হবে কখন, যখন n+1 পাবো। দ্যাট মিন্স আবার যখন n এর মান বেড়ে n+1 এ যাবে তখন কিন্তু সে ফর লুপ থেকে বের হয়ে যাবে। দ্যাট মিন্স 4 নাম্বার লাইনের স্টেটমেন্ট একটা, কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে n+1। আবার 5 নাম্বার লাইনের স্টেটমেন্ট একটা, কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে n। দ্যাট মিন্স এই যে এই ফর লুপ থেকে বের হওয়ার জন্য এখানে একটা বেশি স্টেটমেন্ট আর ফ্রিকোয়েন্সি, আর এখানে যেহেতু এক্সিকিউট হবে n সংখ্যক বার, এই কারণে। তাহলে ফ্রিকোয়েন্সি পেলাম। এবার টোটাল স্টেপস আমরা এবার মাল্টিপ্লাই করব। 1 এর সাথে 1, 1 into n+1, 1 into n, 1 into 1, 0 into 0। এবার টোটাল স্টেপস পেয়ে গেলাম আমি 2n+3। একদম সিম্পল ইজি একটা টেবিল কাউন্ট করে আমরা কোনো একটা অ্যালগরিদমের স্টেপস কাউন্ট করতে পারি। দেখো ক্লিয়ার কিনা, সবাই একটু দেখো, দেখে আমাকে রেসপন্স করো। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি। এরপরে যখন আমরা আরেকটা প্রবলেম যদি দেখি, তাহলে দেখো আরেকটা প্রবলেম দেখি আমরা।
সাপোজ এটা আগে দেখে নিই, এটা সহজ আছে। অ্যালগরিদম অ্যাট এবিসি, এখানে আমি এটা কোনো স্টেটমেন্ট না, সো ফ্রিকোয়েন্সি নেই, ব্র্যাকেট স্টেটমেন্ট হিসেবে কাউন্ট করছি না। এবার ফর লুপ, যেহেতু 1 to m, তার মানে m সংখ্যক বার যাবে, কিন্তু ফর লুপ থেকে বের হওয়ার জন্য লাগবে কি আমার m+1, তাহলে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে m+1। এরপরে যখন j ইকুয়াল টু আছে 1 to n, যে এই 4 নাম্বার লুপটা কিন্তু 3 এর আন্ডারে আছে, তো 3 এর আন্ডারে মানে 3 এর আন্ডারে যে থাকবে সে তো m সংখ্যক বার এক্সিকিউট হবেই, তাহলে m একটা আসবেই। আর এইও তো নিজে একটা লুপ, এ তো এক্সিকিউট হওয়ার কথা n বার, কিন্তু লুপ থেকে বের হওয়ার জন্য লাগবে n+1, তাহলে এর জন্য কি হয়ে যাবে m of n+1। কেন m of n+1? দেখো 3 নাম্বার হচ্ছে m সংখ্যক, বের হওয়ার জন্য একটা লাগবে m+1, আর এর আন্ডারে আছে 4, 4 এর জন্য লাগবে এই m এর জন্য লাগবে m, আর এর নিজের জন্য লাগবে n+1, তাহলে m into n+1, আর এই দুটোর আন্ডারে আছে 5, তাহলে এ যাবে m into n, তাহলে এখান থেকে আমাদের চলে আসলো, এখানে একটু ভুল আছে, এখানে mn হবে, ক্যাপিটাল n লেখা আছে, mn হবে, এখানে একটু ভুল আছে, এটা mn প্লাস m হবে, ঠিক আছে, ঠিক করে নেবেন। তাহলে এটা হলো আমাদের বইতে মনে হয়, দাঁড়া দেখি, বইতেও ভুল লেখা আছে, একটু ঠিক করে নিবে তোমরা খাতায়, বইতেও ঠিক করে নিবে, যে এখানে আমার জাস্ট ক্যালকুলেশন করব mn প্লাস mn, অ্যান্সারটা এই টোটালটা আসলে যে অ্যান্সার আসবে যোগফল সেটা হচ্ছে 2mn প্লাস 2m প্লাস 1। তাহলে এই অ্যালগরিদমের জন্য আমার টোটাল স্টেপস হচ্ছে এই অংশটা, ঠিক আছে। এখন আসি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম যে টিআর সাম, যে 2 আসলো, 2 প্লাস টিআর সাম আসলো, কিভাবে আসলো সেটা দেখো, এখানে একটু একটা অ্যালগরিদম ওই ধরনের। সাপোজ আমার একটা কন্ডিশন দেয়া আছে, ইফ n লেস দেন 0 তাহলে রিটার্ন করবে 0, অন্যথায় একটা রিকারেন্স রিলেশন আসবে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি যখন মাপতে যাব তখন আমাকে খেয়াল রাখতে হবে যে n এর মান লেস দেন হতে পারে, গ্রেটার দেন হতে পারে। যদি লেস দেন হয় তাহলে এই 3, 4 এই দুটো লাইন এক্সিকিউট হবে, আর যদি লেস দেন না হয়, গ্রেটার দেন হয়, তাহলেও 3 নাম্বার এক্সিকিউট হবে, সাথে 4 এক্সিকিউট না হয়ে 6 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এখানে আমার এলস রিটার্ন এন হবে না, এটা এখানে রিটার্ন এন হওয়ার কথা না, এটা এই লাইনটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এলস রিটার্ন শুধু এখানে থাকবে, তার সাথে আসবে এ আর সাম অফ an-1। তাহলে এখানে আমরা যদি ধরি যে এটা এক্সিকিউশন স্টেটমেন্ট হচ্ছে 1 প্লাস এক্স, কেন এক্স ধরলাম? ধরে নিচ্ছি যে এ অফ এন হচ্ছে 1, আর এর জন্য আমার টোটাল স্টেপস লাগবে, এক্সিকিউশন লাগছে আমার, স্টেপস লাগছে এক্স সংখ্যক, তাহলে এটা আমি লিখতে পারি কি 1 প্লাস এক্স। যদি n লেস দেন 0 হয় তাহলে তো এটা আমার এক্সিকিউট হচ্ছে না, সো এটা 0, কিন্তু n যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবশ্যই এটা আমার এক্সিকিউট হবে কয়বার? একবার। তাহলে টোটাল স্টেপস হচ্ছে আমার লেস দেন 0 এর জন্য একটা, গ্রেটার দেন 0 এর জন্য একটা। দেখো লেস দেন 0 এর যখন ক্যালকুলেশন করছি তখন আসছে 2, আর গ্রেটার দেন 0 যখন ক্যালকুলেশন করছি তখন আসছে 2 প্লাস এক্স। আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু একবার করে আসছি, এই যে এখানে করেছিলাম, মনে আছে? এই যে এটা, যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে, এই ইকুয়েশনটা এইভাবে আসছে যে আমার যদি অ্যালগরিদমটা এইভাবে দেয়া থাকে আমরা সেখান থেকে টেবিল কাউন্ট করে বের করতে পারি। সো তোমরা আজকে যেটা করবে যে টেবিল কাউন্ট করা এবং রিকারেন্স রিলেশন, আর বাসার জন্য হোমওয়ার্ক দিয়েছি পেজ নাম্বার 18 এগুলো করে দেওয়া আছে, দেখবে, আর দুটো অংশ করবে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আমরা আজকে আর কন্টিনিউ করবো না, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো। কোনো কোশ্চেন আছে? করতে হবে, খাতা না করলে বুঝতে পারবে না, খাতা করবে তাহলে বুঝতে পারবে। ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ।